গল্প মেয়েবেলা। লেখনীতে সুপ্রিয়া চক্রবর্তী। বিয়ের 3 বছর পরেও যেই মেয়ে মা হতে পারেনি তার সাথে সংসার করার দরকার নেই। সোহেল, তুই এই মেয়েটাকে তালাক দে। আমি তোর আবার নতুন করে বিয়ে দেব। শাশুড়ির মুখে এমন কথা শুনে মালিহা বিস্ফোরিত নয়নে তাকালো। মা হতে পারেনি জন্য তাকে কিনা এত বড় শাস্তি পেতে হবে? মালিহা উদাস নয়নে তার স্বামী সোহেলের দিকে তাকায়। সোহেল আর তার হয়ে কিছু বলছে না। মালিহা অবাক হলো না একটু। যেখানে তার শাশুড়ি একজন নারী হয়ে আরেকজন নারীর কষ্ট বুঝল না, সেখানে সোহেলের আর কি দোষ? মালিহা তাই আজ সোহেলকে কিছু না বলে নিজের শাশুড়ি সিতারা বেগমকে বলল, আপনি নিজে তো একজন মেয়ে মা, তাহলে আপনি কি করে আরেকটা মেয়ের ফুটবল জায়গায় আঘাত করছেন? এটা ঠিক, আমি এখনো মা হতে পারিনি, কিন্তু এখানে তো আমার কোন দোষ নেই। সিতারা বেগম হার মানার পাত্রী নন। তাই তিনি বললেন, আমাকে কিছু শেখাতে এসো না। দোষ তোমারই, তুমি একটা বন্ধ্যা। মালিহা মলিন হেসে বলল, সমস্যা তো আপনার ছেলেরও হতে পারে, কিন্তু আপনি সেটা দেখবেন না। কারণ সমাজে নারীদেরকেই সবকিছুর দোষ দেওয়া হয়। এখানে অবাক হওয়ারও কিছু নেই। আপনি একজন পুরুষের গায়ে কাদা ছিটালে অন্য পুরুষেরা তাকে আগলে নেবে, কিন্তু একজন নারীকে তো আরেকজন নারী ছোট করে। তাই যুগে যুগে মেয়েরা এভাবে অবহেলিত হয়ে আসছে, কারণ মেয়েরাই যে মেয়েদের সব থেকে বড় শত্রু। সিতারা বেগম যেন এসব কথা শুনেও শোনেন না, নিজের মতো বিড়বিড় করতে থাকেন। মালিহা এবার মোক্ষম আঘাতেই আনল। নিজের ননদের প্রসঙ্গ টেনে বলল, আপনার মেয়ের তো 1 বছর হলো বিয়ে হওয়ার। সৃষ্টিকর্তা না করুক, সেও যদি আমার মতো সন্তান জন্ম দিতে না পারে, তাহলে কি আপনি তার স্বামীকে গিয়ে বলবেন তাকে ডিভোর্স দিতে? সিতারা বেগম এবার গর্জে ওঠেন, আমার মেয়ের সাথে নিজের তুলনা করিও না। আচ্ছা বেশ, না করলাম, কিন্তু আপনি মনে রাখবেন এই পৃথিবীতে আপনি কারো সাথে অন্যায় করলে সেটা সুদে আসলে ফেরতও পাবেন। আজ একজন মেয়ে হয়েও আপনি আমার কষ্টটা বুঝছেন না। একদিন যখন আপনার কাছে এমন কষ্ট ফিরে আসবে তখন বুঝবেন। একনাগাড়ে কথাগুলো বলে নিজের কক্ষের দিকে এগোলো মালিহা। সিতারা বেগম নিজের ছেলে সোহেলকে চিৎকার করে বলল, তোর বউ আমাকে এত অপমান করলো আর তুই চুপ করে দেখলি? আমার হয়ে কোন কথা বললি না? বন্ধ্যা মেয়ে মানুষের মুখে এত কথা মানায় না। তুই আর এর বিচার কর। হয় তোর বউ এই বাড়িতে থাকবে, নয়তো আমি। মালিহা সবগুলো কথাই শুনল নিজের কক্ষ থেকে। কথাগুলো শুনে সে মনে মনে বলল, একজন মেয়ের সংসার মূলত আরেকজন মেয়ের জন্যই নষ্ট নয়। আমরা অনেকেই একতরফাভাবে পুরুষকে দোষারোপ করি, কিন্তু একটু ঘাটাঘাটি করলে দেখা যাবে একজন মেয়ের সর্বনাশের পেছনে আরেকজন মেয়েরই হাত আছে। স্বামী পরকীয়া করে তো কার সাথে করে? অন্য একজন মেয়ের সাথেই তো। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শাশুড়ি, ননদরাও সংসার ভাঙ্গনের কারণ হয়। সমাজ কিভাবে বদলাবে? পুরুষদের আমরা কিভাবে দোষ দেব? একজন মেয়ের শত্রু আরেকজন মেয়েই। তাই আগে আমাদের নিজেদের সামলাতে হবে। নিজের মায়ের কথায় প্ররোচিত হয়ে সোহেল আসে মালিহার কাছে। মালিহার কোন কথা না শুনেই তাকে এলোপাতাড়ি মারতে থাকে। মালিহা কোনো প্রকার প্রতিবাদ করে না, যেন আজ সেও দেখতে চায় যে ভাগ্য তার জন্য আর কত খারাপ হতে পারে। এক পর্যায়ে সোহেল মালিহার সব জামাকাপড় বের করে ছুঁড়তে থাকে। মালিহাকে বাজে ভাষায় গালিগালাজ করে বলে, আজই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, তোর সাথে আমি আর সংসার করব না। সিতারা বেগম বাইরে থেকে সব কথা শোনেন। এসব কিছু যেন তাকে পৈশাচিক আনন্দ দিচ্ছিল। মালিহা নির্বিকার ছিল। তার আজ আর কিছুই বলার নেই। নিজের সব জামাকাপড় একটি ব্যাগে ভরে নিল মালিহা।
বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত হলো। আসার আগে নিজের স্বামী সোহেলকে বলল, তুমি আমাকে তালাক দেওয়ার ব্যবস্থা করো, আমিও মুক্তি চাই তোমার থেকে। সোহেল হুসহুস করছিল। সিতারা বেগম বলেন, হ্যাঁ সোহেল, এই মেয়েকে তালাক দে, তারপর দেখব কি করে খায়। মালিহা মৃদু হেসে বলে, আমার খাওয়ার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের ব্যবস্থা আমি নিজে করে দেব। শুধু এটুকুই আশা করব আপনার ছেলের নতুন বউ এসে যেন আপনার খাবার কেড়ে না নেয়। সিতারা বেগম কিছু বলতে যাবেন, সেটা না শুনেই মালিহা বেরিয়ে আসে বাড়ি থেকে। বিয়ের পর শ্বশুর বাড়ি নাকি মেয়েদের সব, অথচ আজ তাকে শ্বশুর বাড়ি নামক গৃহ থেকে বিদায় নিতে হলো। এখন নিজের বাপের বাড়ি যাবে, কিন্তু সেখানে গিয়ে কি সসম্মানে থাকতে পারবে? সমাজ কি এত সহজে ভালো থাকতে দেয় মেয়েদের? সিতারা বেগম যখন মালিহাকে তাড়িয়ে দিয়ে আনন্দে মগ্ন, অন্যদিকে তার আপন মেয়ে সুবর্ণার জীবনে তখন চলছে ভয়ানক তাণ্ডব। সুবর্ণা আজকে জানতে পারল তার স্বামী মোর্শেদ অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে। শুধু তাই নয়, তাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছে গেছে। আর একটি হোটেলে তাদের হাতে নাতে ধরেছে সুবর্ণা। মোর্শেদ তাকে কিছু বোঝাতে যাবে তার আগেই রুহি নামের মেয়েটিকে থাপ্পড় মেরে বলে, লজ্জা করে না তোর একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করিস? আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে চাস? কেন রে, দেশে কি অবিবাহিত ছেলের অভাব পড়েছে? নিজের স্বামীকে আমি কি দোষ দেব? দোষ তো তোদের মতো মেয়েদেরই। ছেলেরা স্বভাবতই মেয়েদের প্রতি দুর্বল থাকে। তুই যদি সুযোগ না দিতি তাহলে আমার স্বামী কোনোদিনও এই অপকর্মে জড়িয়ে পড়তো না। আসলে সবাই ঠিকই বলে, একটা মেয়েই আর একটা মেয়ের সব থেকে বড় শত্রু। রুহি ন্যাকাকান্না করে মোর্শেদকে বলে, তোমার সামনে তোমার স্ত্রী আমাকে মারলো আর তুমি চুপ করে দেখছো? কোন প্রতিবাদ করছো না? এই না তুমি বলতে তুমি আমায় ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা। মোর্শেদ রুহির কথায় প্রভাবিত হয়। সুবর্ণার চুলের মুঠি ধরে বলে, আমি রুহিকে ভালোবাসি। তোমাকে শুধুমাত্র নিজের পরিবারের জন্য এতদিন সহ্য করছিলাম, কিন্তু এখন আর না। তোমাকে ডিভোর্স দিয়ে এবার আমি রুহিকে বিয়ে করব। দেখি তুমি কি করতে পারো। সুবর্ণাকে দূরে ছড়িয়ে দিল মোর্শেদ। সুবর্ণা অসহায় ভাবে তাকিয়ে রইল। রুহি সুবর্ণার সামনে এসে বিশ্রীভাবে হেসে বলল, আজ যা হয়েছে ভালোই হয়েছে। তুমি আজ আমাদের ধরে ফেললে, এখন আর লুকোচুরির প্রয়োজন নেই। আমি এবার সসম্মানে মোর্শেদের বউ হয়ে যাব। ইউ পোর গার্ল। সুবর্ণা নিজের চোখে আগত জল মুছে নিয়ে বলল, একজনের সংসার ভেঙে কখনো সুখী হওয়া যায় না। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করে সুখী হতে চাইছো, কিন্তু দেখে নিও তুমি পারবে না। সুবর্ণা উঠে দাঁড়ায়। মোর্শেদকে শাসিয়ে বলে, তোমার নামে আমি কেস করব। ডিভোর্স তো দেবই, কিন্তু তার আগে তোমাকে জেলের ঘানি টানাবো। আর রুহি, তোমাকেও আমি ছাড়ব না। প্রস্তুত থাকো নিজেদের পরিণতির জন্য। সুবর্ণা হোটেল থেকে বেরিয়ে আসে। সাহসিকতার সাথে কথাগুলো বললেও সে জানে সে এখন কত অসহায়। এই সমাজে পুরুষের দোষ কয়জনই বা দেখে? সবাই মেয়েদেরই ব্লেম করে। সমাজের চোখে তাই সুবর্ণাকেই হয়তো ছোট হতে হবে। মালিহা স্বামীর বাড়ি ত্যাগ করে নিজের বাবার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। বাড়ির সামনে এসে কলিং বেল বাজানোর মিনিট 10 পরই তার ভাবি সুলতানা এসে দরজা খুলে দিল। মালিহার মা বাবা দুজনেই মারা গেছে। আপন বলতে তার শুধু ভাই আর ভাবি। মালিহার ভাবি যে একটু খুশি হয়নি তার আগমনে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মালিহা তার ভাবি সুলতানার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে, কেমন আছো ভাবি? এই চলে যাচ্ছে কোনো রকম। তোমার কি খবর? এভাবে কাউকে না জানিয়ে চলে এলে যে? কেন, আমার বাবার বাড়িতে আসার জন্য কি আমাকে অনুমতি নিতে হবে?
পর শ্বশুর বাড়িটাই তো মেয়েদের নিজের বাড়ি। যাক গিয়ে সেসব কথা, এসেই যখন পড়েছো ভেতরে আসো। তা কতদিন থাকবে? মালিহা জানে তার ভাবি কেমন, তাই এখন সব কথা বলা যাবে না। আগে ভাইয়ের সাথে এসব নিয়ে কথা বলবে, তারপর ভাবা যাবে কি করবে। তাই মালিহা বলল, এসেছি যখন 2-3 দিন থেকে তারপর না হয় যাব। সুলতানা আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ বাদেই একটি ছোট বাচ্চা এসে মালিহার কোল দখল করে নিল। সে আর কেউ নয়, মালিহার ভাইয়ের ছেলে টুবাই। মালিহা টুবাইকে কোলে নিয়ে অনেক আদর করছিল। নিজের বাচ্চা না হওয়ায় বাচ্চার প্রতি গভীর টান অনুভব করে সে। সুবর্ণা বাধ্য হয়ে নিজের বাবার বাড়িতেই আসল। সিতারা বেগম সুবর্ণাকে দেখে অনেক খুশি হলেন। তাকে দেখেই আহ্লাদে আটখানা হয়ে বললেন, তুই আসবি বলে আসবি না? আমি তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করতাম। আয় মা, আমার পাশে এসে বসো। সুবর্ণা এসেই নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিতারা বেগম নিজের মেয়ের এই অবস্থা দেখে বলে, কাঁদছিস কেন তুই? কোন ঝামেলা হয়েছে? তোর শ্বশুর বাড়িতে কেউ তোকে কিছু বলেছে? তাহলে আমাকে বল, আমি গিয়ে সবাইকে সিধে করে দিয়ে আসব। আমাকে তো চেনে না। আম্মু মোর্শেদ আমাকে ঠকিয়েছে। অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আমাকে ডিভোর্স দিয়ে সেই মেয়েটাকে বিয়ে করতে চাইছে। আমি যে নিরুপায় আম্মু, এখন কি হবে আমার? সিতারা বেগম তাজ্জব বনে গেলেন। নিজের মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, তুই কোন চিন্তা করিস না, আমি তোর মা, আমি তোর পাশে আছি। দেখি কিভাবে তোর বর আরেকটা বিয়ে করে। দেশে কি আইন কানুন নেই নাকি? তুই একটু বস, আমি তোর জন্য তোর পছন্দের খাবার নিয়ে আসছি। তুমি কেন রান্না করবে আম্মু? ভাবি কোথায়? এই বয়সে এসে তুমি রান্না করছো, সেটা কেমন কথা? ওই মেয়ের কথা বাদ দে, ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ওই বন্ধা মেয়েকে ঘরে রাখলে এই জন্মে আর নাতি নাতনির মুখ দেখার সুযোগ পেতাম না। এত চেষ্টার পর অবশেষে সফল হলাম ওকে বের করতে। ভাবছি তোর ভাইয়ের আবার একটা বিয়ে দেব। সুবর্ণা নিজের মায়ের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যায়। নিজের মাকে তিরস্কারের সাথে বলে, তোমার মেয়ের সাথে হওয়া অন্যায়ের জন্য তুমি আইনের কাছে যাবে বলছো, অথচ অন্য একটা মেয়ের সাথে ঠিক একই অন্যায় করছো। সিতারা বেগম নিজের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, তোদের দুজনকে এক পাল্লায় মাপার তো সুযোগ নেই। তুই তো আর ওই মেয়ের মতো বন্ধা না। মাত্র 1 বছর হলো বিয়ে হওয়ার, আর কিছুদিন পর ঠিকই মা হতে পারবি। কিন্তু ওই মেয়ে তো 3 বছরের একটা বাচ্চার জন্ম দিতে পারল না। তোকে তো তোর স্বামী পরকীয়া করে ছেড়ে দিতে চাইছে। সুবর্ণা হতাশ হয়ে বলল, তুমি হয়তো বুঝতে পারছো না ভাবির কষ্টটা। আমি যেহেতু একই পরিস্থিতিতে আছি তাই বুঝতে পারছি। আচ্ছা আম্মু, আমি যদি ভাবির মতো সন্তান জন্ম দিতে না পারতাম এবং এই কারণে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিত, ডিভোর্স দিতে চাইতো, তাহলে কি তুমি সেটা মেনে নিতে? সিতারা বেগম যুক্তিতে হেরে গিয়ে এবার নিজের মেয়েকেই দোষারোপ করে বললেন, একদম মুখে মুখে তর্ক করবি না। নিজের স্বামীকে বেঁধে রাখতে পারিস না, আবার বড় বড় কথা। তুমিও আমাকে দোষ দিচ্ছ আম্মু? সমাজে কি সবকিছুর দায়ভার সবসময় মেয়েদেরই নিতে হবে? তুমি যখন মা হয়ে নিজের মেয়েকেই দোষ দিচ্ছ, তখন অন্যদের আর কি দোষ দেব? মেয়েরাই মেয়েদের কথা শোনাতে পারলে বেঁচে যায়। এই কারণে সমাজে যুগ যুগ ধরে অবহেলিত হয়ে আসছি আমরা নারী জাতিরা। সোহেল ইতিমধ্যে বাড়িতে ফিরেছে। বাড়িতে এসে সুবর্ণাকে দেখে জিজ্ঞাসা করলো, তুই হঠাৎ এলি যে? সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই ভাইয়া। তুমি যেমন নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছ, তেমনি আমার বড় আমাকে বের হয়ে আসতে বাধ্য করেছে। সিতারা বেগম সোহেলকে সব ঘটনা খুলে বলেন।
সব শুনে সোহেল রেগে গিয়ে বলে, এত বড় সাহস মোর্শেদের যে আমার বোনের সাথে এমন ব্যবহার করেছে। আমি এর শেষ দেখে ছাড়ব। কথাটা বলেই উত্তেজিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে নেয় সোহেল। সুবর্ণা তখন তার হাত আটকে ধরে বলে, দাঁড়াও ভাইয়া, তুমি কোন মুখ নিয়ে মোর্শেদের সামনে যাবে? তোমার আর ওর মাঝে কি কোন পার্থক্য আছে? নিজে অন্যায় করে তুমি আরেকজনের অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তো সে উল্টো তোমাকে প্রশ্ন করবে যে, আপনি নিজে কি করেছেন সেটা আগে দেখুন। তাই আমি বলছি, আমার হয়ে পড়ে প্রতিবাদ করতে যেও, আগে ভাবিকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনো। সুবর্ণার কথায় দমে যায় সোহেল। এই প্রথম সে একটু অনুশোচনা বোধ করে। তার মনে হতে থাকে, নিজের বোনের প্রতি হওয়া অন্যায়ের জন্য সে এত রেগে যাচ্ছে। ইচ্ছা করছে মোর্শেদকে মাটিতে পুঁতে ফেলতে। অথচ সে নিজেও কারো বোন, কারো মেয়ের সাথে একই ধরনের অন্যায় করেছে। তাদেরও তো একই রকম অনুভূতি হতে পারে। সিতারা বেগম তেতে উঠে বললেন, তুই কথায় কথায় ওই বন্ধা মেয়ের প্রসঙ্গ টানছিস কেন? আগে নিজের চিন্তা কর, নিজের আখের গোছা। আমি স্বার্থপর হতে পারবো না আম্মু। আমার তো এখন মনে হচ্ছে আমার সাথে যা হয়েছে তা তোমাদের করা অন্যায়ের ফল। তাই আমি চাই আগে ভাবিকে ভাইয়া এই বাড়িতে ফিরিয়ে আনবে, তারপর আমার সমস্যার প্রতিকার করবে। সিতারা বেগম কড়াভাবে বলেন, ওই মেয়েকে আমি আর কিছুতেই এই বাড়িতে ফিরতে দেব না। এটাই আমার শেষ কথা। কেন একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সংসার নষ্ট করছো আম্মু? আমি তো তোমার আর ওই রুহি নামের মেয়েটার মধ্যে কোন পার্থক্য খুঁজে পাচ্ছি না। রুহি যেমন আমার সংসার নষ্ট করেছে, তুমিও তেমন ভাইয়া ভাবির সংসার নষ্ট করছো। মেয়েরা কেন এভাবে মেয়েদের শত্রু হয় বলো তো আম্মু? আজ যদি রুহি আমাদের মাঝে না আসতো, কিংবা তুমি ভাইয়াকে এভাবে না বলতে, তাহলে তো আমাদের সংসার নষ্ট হতো না। তাহলে বলো তো, একটা মেয়ের সর্বনাশের পেছনে কার হাত আছে? সুবর্ণার এমন যুক্তির সাথে আর পেরে ওঠেন না সিতারা বেগম। তাই নিজের কক্ষের দিকে পা বাড়ান। সোহেল বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। সুবর্ণা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ তুমি ভাইয়া? আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি বল। তাই এখন আমি যাচ্ছি মালিহাকে ফেরত আনতে। মালিহাকে নিতে এসেছে সোহেল। মালিহার তা নিয়ে কোন ভাবাবেগ নেই। সে নিজের মতো বসে আছে। মালিহার ভাবি সুলতানা সোহেলের আগমনেই বুঝে গেল তাদের মধ্যে নিশ্চয়ই কোন ঝামেলা হয়েছে। তাই সে ব্যাপারটা পর্যবেক্ষণ করতে লাগলো। সোহেল মালিহাকে বলল, আমি আমার সব ভুল স্বীকার করছি। জানি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি। তুমি আমার সাথে ফিরে চলো প্লিজ। তুমি কি ভেবেছোটা কি আমি মেয়ের জন্য আমার কোন আত্মসম্মান থাকবে না? যখন ইচ্ছা আমাকে ছুঁড়ে ফেলে দেবে, আবার এসে বলবে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেও। আর আমিও নাচতে নাচতে তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার সাথে চলে যাব। যদি এমনই ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। আমার কাছে আমার আত্মসম্মানটাই সবার আগে। তুমি যেভাবে আমাকে অপমান করে চলে আসতে বলেছো, তারপর আমি আর ফিরবো না। সোহেল ভীষণ রেগে যায় মালিহার এমন কথায়। তার মানে লাগে কথাটা। তাই সোহেল বলে, ভেবেছিলাম তোমাকে একবার সুযোগ দেব, কিন্তু না, তুমি তো কোন কথা শোনার মেয়ে নও। ঠিক আছে, তুমি থাকো তোমার আত্মসম্মান নিয়ে। আমিও দেখবো কতদিন টিকে থাকে তোমার এই আত্মসম্মান। দুদিন পর যখন বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেবে তখন বুঝতে পারবে। মালিহা খুব জোরে হাসতে হাসতে বলে, আমার কথা আপনাকে ভাবতে হবে না মিস্টার সোহেল। আপনার মতো কাপুরুষের সাথে আমি সংসার করতে চাই না, যে শুধুমাত্র সন্তান জন্ম না হওয়ায় তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়, কোন বাদ বিচার ছাড়াই। আচ্ছা, সমস্যাটা কি আমার? আপনার কি সমস্যা হতে পারে না? হতে পারে, কিন্তু আপনি সেটা মানবেন না, কারণ আপনার পুরুষতে আঘাত হানবে সেটা।
যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করুন। ডিভোর্স পেপার পাঠিয়ে দিলেই আমি বিনা শর্তে সই করে দিয়ে মুক্তি দেব আপনাকে। সোহেল এই পর্যায়ে রেগে গিয়ে বলে, আইনিভাবে তোমাকে ডিভোর্স তো দেবই, তার আগে আমি তালাক দিয়ে দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যাও, আজ থেকে মুক্ত তুমি। মালিহা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়, যেন আজ কোন বড় একটা অভিশাপ থেকে মুক্তি ঘটল তার। সুবর্ণা আজ সকাল থেকে 2 বার বমি করেছে। এর কারণ কি সেটাই উপলব্ধি করার চেষ্টা করছে। সুবর্ণার মনে সন্দেহ হতেই সে চলে যায় প্রেগন্যান্সি কিট কিনতে। আর প্রেগন্যান্সি কিট নিয়ে আসার পর যখন টেস্ট করে তখন এমন কিছু দেখে যা অবিশ্বাস্য আর একই সাথে যন্ত্রণাদায়ক ছিল সুবর্ণার জন্য। কারণ সুবর্ণা পরীক্ষা করে নিশ্চিত হয় সে মা হতে চলেছে। তার মধ্যে বেড়ে উঠছে আরও একটি নিষ্পাপ প্রাণ। সুবর্ণা প্রথম দিকে ভেঙে পড়ে, তবে সহসাই নিজেকে দৃঢ় করে তোলে। সুবর্ণা মনে করে, এখন কিছুতেই ভেঙে পড়লে আমার চলবে না। এই সময় নিজের অনাগত সন্তানের জন্য হলেও আমাকে শক্ত হতে হবে। জানি আমার এই জীবনে সহজে কিছু হবে না, সামনে অনেক বেশি অসুবিধার মধ্য দিয়ে যেতে হবে। এই সমাজ আমাকে ভালো থাকতে দেবে না, কিন্তু আমাকে সবার সাথে লড়াই করতে হবে। সুবর্ণা তার মায়ের কাছে যায়। সিতারা বেগম রান্না করছিলেন। সুবর্ণাকে দেখামাত্রই মুখ অন্ধকার করে নেন। মূলত মালিহার হয়ে কথা বলায় তিনি রেগে আছেন নিজের মেয়ের উপর। এমন সময় ঘটে সোহেলের আগমন। রাগী চেহারা নিয়ে বাড়িতে ফিরে আসে সোহেল। তাকে দেখামাত্রই সুবর্ণা ছুটে যায়। সোহেলকে প্রশ্ন করে, তুমি একা কেন? তুমি তো গিয়েছিলে মালিহা ভাবিকে ফিরিয়ে আনার জন্য। ভাবিকে আননি? সোহেল সিংহের মতো গর্জন করে বলে, আজকের পর থেকে ওই মেয়ের নাম আর আমার সামনে নিবি না। আমি আজ সব ঠিক করে এসেছি। খুব দেমাগ ওই মেয়ের না। একেবারে 3 তালাক দিয়ে চলে এসেছি। খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপারও পাঠিয়ে দেব। ডিভোর্সের খুব ইচ্ছা ওই মেয়ের। এবার ওর ডিভোর্সের ইচ্ছাই আমি পূরণ করে দেব। সিতারা বেগম খুশিতে গদগদ হয়ে বলেন, তুই একদম ঠিক কাজ করেছিস সোহেল। ওই মেয়েকে তালাক দিয়েছিস। কি এমন মেয়ে, মা হতে পারেনি তার আবার দেমাগ। আমি তোকে আগেই বলেছিলাম এভাবে আলগা পীড়িত না দেখাতে যেতে। তখন তো আমার কথা শুনলি না। এখন বুঝলি তো মায়েরা যা বলে ভালোর জন্যই করে। হ্যাঁ আম্মু, আমি বুঝতে পারছি। তুমি যা বলেছিলে একদম ঠিক। তুই কোন চিন্তা করিস না বাপ। আমি তোর আবার একটা বিয়ের ব্যবস্থা করব। আগেও থেকে সুন্দরী বউ আনবো। আর দেখবি এবার বছর ঘুরতে না ঘুরতেই তুই বাবা ডাক শুনতে পারবি। সুবর্ণা খুবই অবাক হয় নিজের মা ভাইয়ের এহেন কথোপকথন শুনে। তার প্রতিবাদী সত্তা হঠাৎ করেই জেগে ওঠে। সুবর্ণা নিজের মাকে প্রতিবাদ করে বলে, তুমি এমন কথা কিভাবে বলছো আম্মু? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে তোমাকে এত খুশি লাগছে? একবার ভাবির জায়গায় নিজেকে বসিয়ে দেখো তো কেমন লাগে। সিতারা বেগম নিজের মেয়েকে ছাড় দেয় না। মুখ ঝামটি দিয়ে বলেন, আমাকে এত জ্ঞান দেওয়ার দরকার নেই। তুই নিজের চিন্তা কর। এখন বুঝতে পারছি তোর স্বামী কেন তোকে ছেড়ে দিয়েছে। মেয়ে মানুষ মুখে মুখে এত তর্ক করলে সংসার টিকে নাকি? মেয়েদের থাকতে হয় নম্র ভদ্র। তুমি কি মেয়ে নও আম্মু? কই, তোমার ব্যবহার তো আমার নম্র ভদ্র মনে হচ্ছে না। নিজের মেয়ের থেকে এমন জবাব প্রত্যাশা করেননি সিতারা বেগম। তবে তিনি দমে যাওয়ার পাত্রী নন। আবারও বলেন, আমি তোর মা। তুই আমাকে জন্ম দিসনি, আমি তোকে জন্ম দিয়েছি। তোর থেকে দুনিয়া বেশি দেখেছি, আমাকে তাই এসব শেখাতে আসিস না।
সুবর্ণা বলে, আমি কিন্তু সবে 1 বছর হলো বিয়ে করেছি আম্মু, তাই জানি কি কেমন। ভাবি তো শুরু থেকে নম্রভদ্রই ছিল, কোনোদিন কারো মুখের উপর কথা বলেনি। তুমি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা তো তাকে কম কথা শোনানি। কই, ভাবি তো সব মুখ বুঝেই সহ্য করেছিল। কিন্তু সহ্যেরও একটা লিমিট থাকে, লিমিট ক্রস করলে প্রতিবাদ তো করবেই। জানোই তো লেবু বেশি চটকালে তিতা লাগে। দেয়ালে পিঠ থেকে গেলে পিঁপড়াও ঘুরে দাঁড়ায়। সেখানে ভাবি তো রক্তে মাংসে গড়া মানুষ। সিতারা বেগম কিছু বলতে যাবেন তার আগেই সোহেল তাদের থামিয়ে দেয়, যার কারণে সব কথা এখানেই থেমে যায়। সুলতানা অনেকক্ষণ থেকে মালিহাকে কথা শোনাতে আছে। তার একটাই কথা, এভাবে স্বামীর সাথে ঝগড়া করে ডিভোর্স নিয়ে এসে মালিহা কেন তাদের ঘাড়ের উপর বোঝা হয়ে থাকবে। মালিহা সবকিছু চুপচাপ শুনছিল। একসময় ধৈর্য হারিয়ে বলে ফেলে, তুমি নিজের অবস্থান ভুলে যেও না ভাবি। তুমি বিয়ের আগে সৎ মায়ের ঘরে ছিলে, তাদের ঘাড়ে বোঝা ছিলে। ভাইয়াই তোমাকে সেখান থেকে উদ্ধার করে এনেছে, তাই আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করো না। সুলতানা দমে যায় এই কথায়। মালিহা পুনরায় বলে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু আমার অবস্থা বোঝাতে চেয়েছি। সমাজে মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি কথা বলে, বেশি সমালোচনা করে। আমরা মেয়েরা একে অপরের শত্রু হয়ে আছি, এই কারণেই যুগে যুগে এতটা পিছিয়ে যাই আমরা। সুবর্ণা যে গর্ভবতী এটা বাড়ির সবাই জানা যায়। ব্যাস এই থেকে শুরু হয়ে যায় তার উপর মানসিক চাপ দেওয়ার পালা। বিশেষ করে সিতারা বেগম নিজের মেয়েকে নানাভাবে বোঝাতে থাকে তার স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য। সোহেলও বলে, যা হওয়ার হয়েছে। তুই আমার বোন, তোর দায়িত্ব না হয় আমি নিতে পারতাম, কিন্তু তোর বাচ্চা, এটা সম্ভব না। তুই তোর স্বামীর কাছেই ফিরে যা। নিজের মা ও ভাইয়ের ব্যবহার দেখে আর কথাবার্তা শুনে সুবর্ণা হতাশ হয়। নিজের ভাইয়ের কাছে আজও বোঝা হয়ে গেছে। তার জন্মদাত্রী মা তাকে বলছে এমন একজন লোকের কাছে ফিরে যেতে যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে অন্য একটি মেয়ের জন্য। সুবর্ণা সিতারা বেগমকে বলে, আমি আর যেখানেই যাই, মোর্শেদের জীবনে অন্তত আর ফিরে যাব না। এটাই আমার ফাইনাল ডিসিশন, যা তোমাদের জানিয়ে রাখলাম। পুরুষ মানুষ একটু আধটু ওরকম করতেই পারে। এখন যদি তুই তোর স্বামীকে গিয়ে বলিস তুই মা হতে চলেছিস, তাহলেই দেখবি তোকে মেনে নিবে, আবার ধুমধাম করে তোকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। পরকীয়া কত বড় অপরাধ তুমি জানো আম্মু? আর আমি কিনা এমন একজনের কাছে ফিরে যাব? সেটা হতে পারে না। আমি আমার সন্তানকে এমন একজন পিতার পরিচয় বড় করতে পারবো না যে এত নিকৃষ্ট মনের। তাহলে তোকে আর এই বাড়িতেও থাকতে হবে না, হয় নিজের স্বামীর বাড়িতে যা, না হয় এই বাড়ি থেকে বের হয়। সিতারা বেগমের কথায় সুবর্ণার আত্মসম্মানে আঘাত লাগে। সুবর্ণা বলে, তুমি আবার প্রমাণ করে দিলে আম্মু যে মেয়েরাই মেয়েদের শত্রু। ঠিক আছে, আমি আজ বেরিয়ে যাব এই বাড়ি থেকে। জানো, আমার আগে ভাবিকে নিয়ে আফসোস হতো, কিন্তু এখন বুঝতে পারছি যে এই মহিলা নিজের মেয়ের সাথে এমন করতে পারে, অন্যের মেয়ের সাথে সে আরো কত নিকৃষ্ট ব্যবহার করতে পারে। মালিহা ভাবির ভাগ্য ভালো যে এখান থেকে যেতে পেরেছে, ডিভোর্সও পেয়েছে তোমার ছেলের সাথে। সুবর্ণা আর অপেক্ষা করল না, নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হলো। যাওয়ার সময় সিতারা বেগম তাকে আটকানোর চেষ্টা করে। তিনি আরো বলেন, এভাবে একা যাবি কই তুই? আমি মোর্শেদকে বলছি, ও এসে তোকে নিয়ে যাবে। আমার কথা শোন, আমি তোর ভালোর জন্যই বলছি। সুবর্ণা সেসব কথা শোনার কোন প্রয়োজনই মনে করে না, নিজের মতো বাড়ি থেকে বেরিয়ে আসে। তার গন্তব্য সে জানে, এখন সেই গন্তব্যের দিকে যাওয়া তার পরিকল্পনা। সুবর্ণা নিজের ফোন বের করে কথা বলে সবকিছু ঠিক করে নেয়। মেয়ে বলেই অসহায় নয় সে। মালিহাও নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেখেছে।
নিজের ভাইয়ের ভাবির উপর আর বোঝা হয়ে থাকতে কোনভাবেই রাজি নয় সে। মালিহাও নিজের জন্য একটি জায়গা ঠিক করে নিয়েছে, যেখানে সে এখন যাবে। তার সেই ঠিকানাই এখন তার গন্তব্য। যাওয়ার সময় মালিহা তার ভাই ভাবির সাথে দেখা করে যায়। মালিহার ভাই তার যাওয়া নিয়ে আপত্তি করলেও মালিহা নিজের সিদ্ধান্তে অনড় থাকে, যার ফলে আর কিছু বলারই থাকে না। এখানেই সবকিছু শেষ হয়ে যায়। বাপের বাড়ি ত্যাগ করে মালিহা। এখন তার গন্তব্য মেয়েবেলা নামক একটি নারী আশ্রম, যেখানে অসহায় মেয়েদের আশ্রয় দেওয়া হয় এবং তাদের স্বাবলম্বী তৈরি করে দেওয়া হয়। মেয়েবেলায় এসে উপস্থিত হয় মালিহা। এখানে এসে সবার সাথে পরিচিত হয়ে নেয়। মালিহার আসার কিছু সময় পরেই সুবর্ণা চলে আসে। দুজনেই একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তবে এখানে অবাক হওয়ার মতো কিছুই ছিল না, কারণ দুজনেই যে এখন একই পথের প্রতীক। মেয়েবেলায় মেয়েদের স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেয়। এখান থেকেই শিক্ষা নিয়ে নতুন করে নিজের জীবন গড়ে নেবে সবাই, এটাই সবার কাম্য। 5 বছর পর সুবর্ণার কোলে তার 4 বছরের ছোট্ট রাজকন্যা। এই কতগুলো দিন মেয়েবেলাতেই কাটিয়ে দিয়েছে সে, যেখানে তার জীবন সেজে উঠেছে নতুনভাবে। মালিহা 2 বছর আগে আবার নতুন করে সংসার গঠন করেছে। তার কোল আলো করে একটি ছেলেও এসেছে। অথচ যেই বন্ধ্যা হওয়ার অভিযোগে সোহেল মালিহাকে ত্যাগ করে দিয়েছিল, এখন দেখা গেল সেটা ভুল। উল্টো সোহেল দ্বিতীয়বার বিয়ে করেছে, কিন্তু সে আর বাবা হতে পারেনি। এর থেকে বোঝা গেছে সমস্যা ছিল সোহেলের মধ্যে। এর মধ্যে একদিন সুবর্ণা মেয়েবেলায় নতুন একটি মেয়েকে দেখতে পায়, যে আর কেউ নয়, রুহি। সুবর্ণার প্রাক্তন স্বামী মোর্শেদের দ্বিতীয় স্ত্রী রুহি, যার জন্য মোর্শেদ সুবর্ণাকে ত্যাগ করেছিল। অথচ আজ রুহিকেও কিভাবে ছেড়ে দিয়েছে সে। রুহিও মেয়েবেলায় এসে সুবর্ণাকে দেখে অবাক হয়েছিল। সুবর্ণা অতীতের কথা মনে করে বলে, দেখলে তো আমি বলেছিলাম না তোমায় অন্যের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না। আজ মিলল তো আমার কথা। দেখ, আজ তোমাকে ছেড়ে দিল মোর্শেদ। রুহি অপরাধবোধ অনুভব করে বলে, তুমি ঠিক বলেছিলে সুবর্ণা। আজ আমি তোমার সব কথা অন্তর থেকে উপলব্ধি করে উঠতে পারছি। তুমি ঠিক বলেছিল, একজন মেয়েই আরেকজন মেয়ের শত্রু হয়। আবার নতুন একটি মেয়ে আমার আর মোর্শেদের সংসার নষ্ট করে দিয়েছে। সুবর্ণা হাসে, তৃপ্তির হাসি। কারণ তার মতে সৃষ্টিকর্তা এখন একদম সঠিক বিচার করেছে রুহির সাথে। অন্যের সুখ কেড়ে নিয়ে কেউ সুখী হতে পারে না। অন্যের ক্ষতি করলে নিজের উপরেও ক্ষতির প্রভাব চলে আসে। সুবর্ণাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সুবর্ণা তাদেরকে সাফ বলে দেয়, যে আমার মেয়ের দায়িত্ব নেবে তাকেই আমি মেনে নেব। এই কথা শুনেই সবাই পিছিয়ে যায়, তাই সুবর্ণাও আর এগোয় না। সম্পর্কহীন থাকে, একা একা নিজের মেয়েকে নিয়েই না হয় থাকবে বাকি জীবন। আজ অনেক দিন পর নিজের মায়ের অসুস্থতার কথা শুনে তার সাথে দেখা করতে গিয়েছে সুবর্ণা। এই সিতারা বেগমকে দেখে চেনার উপায়। চেহারায় আগের সেই তেজ নেই, নাদুস নুদুস শরীরও আর নেই। সুবর্ণাকে দেখে তিনি আফসোস করে বলেন, কত শখ করে সোহেলকে দ্বিতীয় বিয়ে দিলাম, কিন্তু ওর বউ আমাকে দেখে না। আমাকে বাড়ির সব কাজ করতে হয়। এভাবে আর পারছি না আমি। এর থেকে মালিহাই ভালো ছিল। সুবর্ণা হাসে, হাসতে হাসতে বলে, এখন এসব কথা বলে কি লাভ আছে? তুমি নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছো। আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু, তাই তোমাকে দেখতে এসেছি। আর কিছু বলার নেই। আসলে মেয়েরাই মেয়েদের সর্বনাশের কারণ, যা যুগে যুগে পরিচয়। তাই সমাজে সম্মান পেতে চাইলে আগে মেয়েদের একে অপরের শত্রু নয় বন্ধু হয়ে উঠতে হবে। সমাপ্ত।